ক্লাস আমাদের জুলাই থেকে শুরু হয়েছে, কিন্তু যারা অগাস্টে ভর্তি হয়েছে তাদেরও যাতে ক্লাস মিস না যায় এই জন্য কিন্তু আমি ক্লাসগুলো দিয়ে দিয়েছি গ্রুপে, হ্যাঁ, যাতে ক্লাস মিস না যায়, যাতে সবাই, কাজটা কি করতেছেন? যারা সবাই প্রথম থেকে 100 ম্যাথের ক্লাসগুলো করতে পারে এই জন্য গ্রুপে আমি সিরিয়ালে লিঙ্ক দিয়ে দিয়েছি, একদম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে করে সিরিয়ালে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। মেসেঞ্জার গ্রুপ? ফেসবুক গ্রুপে তার দিয়েছি, অধ্যায় ফেসবুক গ্রুপে দিয়েছি, ওখান থেকে ভিডিওগুলো তোমরা সিরিয়ালে একটু দেখে নিবা 100 ম্যাথের ক্লাসগুলো। 100 ম্যাথের এই যে এই পিডিএফ ফাইলটাও দেওয়া আছে, এই পিডিএফ ফাইলটাও তোমরা ওইখান থেকে দেখবা, দেখে ওখান থেকে সিরিয়ালে ক্লাসগুলো করবা। এখানে পিডিএফ এ 35টা অঙ্ক আছে, পার্ট 2টা আজকে রাতে আমি ক্লাস শেষে দিয়ে দিব, পার্ট 2 এর মধ্যে বাকি অঙ্কগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর পিডিএফটা ডাউনলোড করে নিবা। আচ্ছা, আমরা প্রথম দিকে ইকুয়েশন, এই ক্লাসগুলো ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে, ইকুয়েশনের এই ক্লাসগুলো তোমরা ভিডিও দেখে ক্লাসটা করে ফেলবা। যদি কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এখানে দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, ঠিক আছে? এরপর থেকে আমরা আসলে অঙ্ক শুরু করব, যতটুকু করানো হয়েছে। লাস্ট যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেখানে কত নাম্বার পর্যন্ত করিয়েছিলাম, কারো মনে থাকলে একটু বলো। স্যার আমাদের লাস্ট ক্লাস ওয়ার্কশিটের থেকে হয়েছে, ওয়ার্কশিট করেছিলেন। ওয়ার্কশিটের পিডিএফ থেকে করাইছেন। মক ছিল ওয়ার্কশিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বের করে নিচ্ছি। ভাইয়া, হুম, বলো। ভাইয়া ওয়ার্কশিটটা আরেকবার একটু বুঝাই দিবেন? ওকে, ঠিক আছে, দিচ্ছি। স্যার, আপনি যে আজকে পার্টনারশিপের যে একটা ক্লাস রেকর্ড আপলোড দিচ্ছেন, ওটা কি আমাদের করতে হবে? স্যার, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, এই পিডিএফটা হচ্ছে ওয়ার্কশিটের বেসিক পিডিএফ, হ্যাঁ, এই পিডিএফটা ওয়ার্কশিটের বেসিক পিডিএফ, এটা দিয়ে আমরা ওয়ার্কশিট শুরু করব। একটা ক্লাস নিয়েছিলাম, অনেকে হয়তো বা ক্লাসটা করনি, তাহলে আমি একটু প্রথম থেকে বুঝাই দিচ্ছি বেসিক থেকে। আর যারা ক্লাস মিস করেছো আবারও বলছি, 100 ম্যাথ খুব সিরিয়াসলি করবা, গ্রুপে 1 নাম্বার ক্লাস থেকে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে ভিডিওগুলো দেখবা। আমাদের 100 ম্যাথের ওয়ার্কশিট হচ্ছে 15 নাম্বার থেকে, 15 নাম্বার থেকে ওয়ার্কশিট দেওয়া। 15 নাম্বারটা মনে হয় আমরা করেছিলাম না, 15 কি করেছিলাম আমরা? জি হ্যাঁ স্যার, স্যার। করেছি। আর জি, স্যার, এসডব্লিউ দিছিলেন, এসডব্লিউ হাবিব দিয়েছিলাম, ম্যাডাম। ওকে। তাহলে ওয়ার্কশিটটা আমি একটু বেসিক বুঝাই দিচ্ছি যাতে কারো কোনো সমস্যা না হয়, তো খেয়াল করো একটু। ওয়ার্কশিট পরীক্ষায় 4 ভাবে আসতে পারে। ওয়ার্কশিট হচ্ছে কার্যপত্র। কার্যপত্রটা আমরা কেন করি, কে বলতে পারবা কার্যপত্র কেন করি? আর্থিক বিশ্লেষণ অনেক সময় সাপেক্ষ, এর জন্য আমরা এটার মধ্যে সবকিছু দেখতে পারি দেখে এটা করি। আর্থিক বিবরণীকে শর্টকাটে উপস্থাপন করি। তাহলে আর কেউ বলবা? আর্থিক বিবরণকে সহজ এবং নির্ভুল করার জন্য। ওকে, ভেরি গুড। আর কিছু? আর কেউ বলবা? এটা এক প্রকার স্যার ফর্সা বিবরীর মতো, মানে একটি ছকে সবকিছু একসাথে দেখতে পারি। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। আমরা একটা ছকের মধ্যেই আমাদের আর্থিক অবস্থার সকল চিত্র দেখতে পারি, একটা ছকের মধ্যেই। এই ছকের মধ্যে আমরা ট্রায়াল ব্যালেন্স পাই, অ্যাডজাস্টমেন্ট পাই, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, সবকিছু পাই একটা ছকের মধ্যে। অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের চিত্র এই ছকের মধ্যে চলে আসে। তো 4টা ভাবে অঙ্কটা হয়। একটাকে বলা হয় 10 কলাম ওয়ার্কশিট, যেখানে 10টা ঘর থাকে। ট্রায়াল ব্যালেন্সের একটা ঘর যার মধ্যে ডেবিট ক্রেডিট আছে। ট্রায়াল ব্যালেন্স তো মানে রেওয়া মিল। অ্যাডজাস্টমেন্ট,
সমন্বয়, এখানেও ডেবিট ক্রেডিট আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সমন্বিত রেওয়ামিল, এখানেও ডেবিট ক্রেডিট আছে। ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, এখানে ডেবিট ক্রেডিট আছে। ব্যালেন্স শিট, এখানেও ডেবিট ক্রেডিট আছে। টোটাল 10টা ঘর, এটাকে বলে 10 কলাম ওয়ার্কশিট। আর এইটা হলো 8 কলাম ওয়ার্কশিট। একটা 10 কলাম, একটা 8 কলাম। 8 কলামে একটা ঘর মিসিং আছে, বলো দেখি কোনটা মিসিং আছে। অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স। অ্যাডজাস্টেড হ্যাঁ, ট্রায়াল এই ব্যালেন্স। জায়গাটায় যে ঘরটা ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এইটা মিসিং আছে। তাহলে এখানে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। আর একটা 12 কলাম ওয়ার্কশিট, একটা ঘর বেশি আছে, সেটা হলো রিটেন আর্নিংস, এই জায়গায় বসে। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের মাঝামাঝি বসে রিটেন আর্নিংস স্টেটমেন্ট। এটা হচ্ছে 12 কলাম। আর 6 কলাম যদি করতে হয়, তাহলে এই প্রথম দুইটা ঘর বাদ যায়, তাহলে 6 কলাম। তুমি যদি 12 কলাম একটা শিখে ফেলো, তাহলে সবগুলো পারবে। 1 মিনিট সময় দিলাম, 12 কলামের নামগুলো একটু দেখে নাও। 12 কলামের নামগুলো পড়া ধরবো। 12 কলাম যদি তুমি পারো, তাহলে তুমি তো সবগুলো পারবা। এই জন্য 1 মিনিট তার সময় দিলাম, পরীক্ষায় 12 কলাম দেখো। বেশিরভাগ কোনটা আসে? 10 কলাম, 10 কলাম আসে। তো 12 কলামের সময় দিলাম, একটু দেখে নাও তো। ভাইয়া, ভাইয়া হয়েছে। আচ্ছা, তাহলে 12 কলামটা বলতে পারবা ঘরের নামগুলো? জি ভাইয়া হ্যাঁ পারবো। জি ভাইয়া বলতে পারবো। হ্যাঁ একজনকে বলতে ধরবো, আচ্ছা পারবো। করবো। আচ্ছা ভাইয়া ধরেন। একজনকে ধরবো। রহিমা বলো, রহিমা। জি স্যার। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, রিটেইনড আর্নিংস, ব্যালেন্স শিট। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমাদের পরীক্ষায় কিন্তু 10 কলামটা আসবে। হ্যাঁ, পরীক্ষায় আসে হচ্ছে 10 কলাম। আমরা এই প্রবলেম 1টা গত ক্লাসে করেছিলাম। গত ক্লাসে প্রবলেম 1টা করেছিলাম। প্রবলেম 2, এখানে একটা এটা প্রবলেম 2 হোমওয়ার্ক আছে। করে। এটাও এটা 10। এসডব্লিউ দিছিলেন। এটা SW দিয়েছিলাম, তাহলে ওইটাও করব না। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা, এটা এটা 6 কলাম করতে হবে। কোথাও লেখা নেই যে 6 কলাম করতে হবে, কিন্তু আমি বুঝবো কি করে যেটা 6 কলাম ওই করতে যে হবে আগে? অ্যাডজাস্ট ট্রায়াল এখানে ব্যালেন্স থেকে শুরু হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। দেওয়া আছে, ছিল। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া এখানে আছে। দেওয়াই আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তার মানে হলো প্রথম ঘরটা যে ট্রায়াল ব্যালেন্স, সেটাও দেওয়া নাই। অ্যাডজাস্টমেন্টের ঘরটা, সেটাও দেওয়া নাই। সরাসরি দেওয়া আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। 3 নাম্বার ঘরটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা 6 কলাম করা লাগবে। মানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা 6 কলামের একটা ঘর দিব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের একটা ঘর দিব, আর পরে ইনকাম দুইটা ঘর ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। অঙ্কটা খুবই সহজ। আমরা প্রথমে যে কাজটা করব, এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো সিরিয়ালে লিখে ফেলবো। এখানে যে মান দেওয়া আছে, আমি সিরিয়াল নাম্বার দিয়ে সবগুলো মান সিরিয়ালে লিখে ফেলবো। লেখার পরে এই যে ঘরে টাকাগুলো বসাই দিব, ক্যাশের টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা যেই ঘরে আছে সেই ঘরে বসায় লাস্টে যোগফল দেখাই দিব। এরপর এইখান থেকে কিছু টাকা ইনকাম স্টেটমেন্টে বসবে, কিছু টাকা ব্যালেন্স শিটে বসবে। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে বসে শুধু আয় আর ব্যয়,
ইনকাম স্টেটমেন্টে বসবে আয় এবং ব্যয়। আর ব্যালেন্স শিটে কোনগুলো বসে বলো তো? সম্পদ আর দায়। দায়, সম্পদ আর সম্পদ, দায়, ধন মালিকানা আর দায় ও উত্তোলন। মূলধন। হ্যাঁ, সম্পদ, দায়, মূলধন, উত্তোলন এগুলো বসবে ব্যালেন্স শিটের মধ্যে। তাহলে দেখো, ক্যাশ এটা একটা সম্পদ, ব্যালেন্স শিটে বসেছে ডেবিটে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেবিটে। অফিস অফিস, ইকুইপমেন্ট সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে। স্যালারি এক্সপেন্স এটা কিন্তু ব্যয়, তাহলে ইনকামের ডেবিটে বসেছে। ইনকাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আবার দায়, দায় হলে ব্যালেন্স শিটের ক্রেডিটে বসে। অ্যাকাউন্টস পেবল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিটে। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিটে। ড্রয়িংস, ক্যাপিটাল যেদিকে বসে তার বিপরীত দিকে, অর্থাৎ এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। সার্ভিস রেভিনিউ এটা আয়, আয় হলে ব্যালেন্স শিটের এই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে। তাহলে কোনগুলা আয় আর কোনগুলা ব্যয় এটা তোমাকে জানতে হবে, কোনগুলা সম্পদ জানতে হবে, না জানলে তো বসাইতে পারবা না। স্যার ক্যাপিটালটা একটু আরেকবার বলুন। ক্যাপিটাল হচ্ছে মূলধন, মূলধন ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসে। আর উত্তোলন ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসে। জি ক্যাপিটাল স্যার। ক্রেডিটে, উত্তোলন ডেবিটে, হ্যাঁ মনে রাখবা এটা। ডিসিশনস কি? পুঁজি নাম্বারটা আর কোনটা বলো? 5 নাম্বারটা 5 নম্বরটা ডিসিশনস। অ্যাকুমুলেটেড দায়। ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত এটা এটা অবচয়, মানে শর্টকাটে লেখা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা আয়। অবশ্যই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়, মানে এটা হচ্ছে এক ধরনের দায়। স্যার দায় তো বুঝলাম, অবচয় তো হচ্ছে মানে কোনো জিনিস ব্যবহার করার পরে যে একটা ঘাটতি হয় ওটা, তাহলে পুঞ্জীবিত অবচয়টা কি? আচ্ছা, অবচয় হলো, মনে করো যে তোমার তোমার হাতে যে মোবাইল ফোন যেটা দিয়ে তুমি ক্লাস করতেছো, ধরো এই জি। মোবাইলটা তুমি 20,000 টাকা দিয়ে কিনেছো। এখন 1 বছর ব্যবহার করার পরে এই মোবাইলটা বিক্রি করতে গেলে 20,000 টাকা হবে না, হয়তো না। বলবে 15,000 টাকা। হুম। তাহলে 2 বছর পরে, 3 বছর পরে, ধরো 5 বছর ব্যবহার করেছো, তখন কয় টাকায় বিক্রি করতে পারবা এই 20,000 টাকার ফোনটা? 3,000 টাকা। তাহলে হয়তো বা তখন 5,000 টাকা বলবে যে 5,000 টাকায় বিক্রি করতে পারবা। তাহলে প্রথম স্যার কথা বছরে, আটকে আটকে আসে, একটু একটু করে আসে। হ্যাঁ তাহলে প্রথম বছরে যেটা হয় এটা হলো অবচয়। দ্বিতীয় বছরে যেটা হয় সেটাও অবচয়, তৃতীয় বছরে যেটা হয় সেটাও অবচয়, আস্তে আস্তে মূল্য কমতেছে। এখন প্রথম বছর দ্বিতীয় বছর জি। একসাথে যদি যোগ করি ওইটাকে বলে পুঞ্জীভূত অবচয়। ও, অর্থাৎ একাধিক বছরের অবচয় যখন আমি যোগ করি ওইটাকে বলে পুঞ্জীভূত অবচয়। বুঝতে পারছো? জি স্যার। আর তা স্যার এটা দায় হবে কেন? একটা প্রশ্ন ছিল পারবো? দাঁড়াও তো আগে এটা হচ্ছে শেষ করি। দায় হবে কেন, ভেরি গুড কোশ্চেন। দায় হবে এই কারণে, মনে করো যে তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে, সেখানে তুমি একটা ফটোকপি মেশিন কিনেছো 1 লাখ টাকা দিয়ে। ফটোকপি মেশিন, যার যে জি। মেশিন দিয়ে ফটোকপি করে, এটা 1 লাখ টাকা দাম, 1 লাখ টাকা দিয়ে তুমি কিনেছো। এই মেশিনটা তুমি 10 বছর ব্যবহার করতে পারবা, দশ জি। বছর তুমি ব্যবহার করতে পারবা। তার মানে প্রতি বছরে 10,000 টাকা করে কিন্তু মূল্য কমে যাচ্ছে এই জি। সম্পদের। এখন মনে করো 10 বছর পরে যখন মেশিনটা আর চলবে না, তখন কি তোমাকে একটা নতুন মেশিন কিনতে হবে না? হুম। তাহলে তুমি যে কাজটা করো সেটা হচ্ছে যে প্রতি বছরে তুমি একটা নির্দিষ্ট টাকা, লাভের টাকা থেকে একটা নির্দিষ্ট টাকা আলাদা করে সরায় রাখো, যে আমার তো 10 বছর পরে নতুন একটা মেশিন কিনতে হবে, তখন তো 1 লাখ টাকা একবারে আমি পাবো না, তো তখন অত জি। টাকা আমি কোথায় পাবো? তাহলে প্রতি বছরে যে লাভের টাকা হয়, লাভের টাকা থেকে একটা নির্দিষ্ট টাকা আলাদা একটা ফান্ডে জমা রেখে দাও। ওই ফান্ডটা, ওই যে ফান্ডটা, যে আলাদা একটা ফান্ডে জমা রেখে দাও, ওই ফান্ডটার নামই হচ্ছে পুঞ্জীভূত অবচয়, কারণ তুমি আগে থেকে বুঝতে পারো যে 10 বছর পরে আমাকে আবার কিনতে হবে নতুন একটা মেশিন। ওই যে মানে ফান্ড, বলো। আগের খরচটা আমি পুঁজি করে রাখতেছি আর কি, মানে জমা জমা হ্যাঁ, রাখতেছি। এখন ওই যে জমায় জমায় যে রাখতেছো, ওই টাকাটা কার টাকা? আমারই তো টাকা, তোমারই মানে টাকা। ওই টাকাটা তোমারই টাকা, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নামে তুমি আলাদা ফান্ড করে রেখে দিচ্ছ। তাহলে আমি এটা যদি তার ব্যবসার মন চাইলে প্রতিষ্ঠানের, ভাঙা যায় না। হ্যাঁ আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করি, তোমার ব্যক্তিগত দিক না, ব্যবসার দিক থেকে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান তোমার লাভের টাকা দেয় নাই, কিছু টাকা জমা করে রেখে দিয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওই টাকাটা একটা দায়, কারণ ওই টাকাটা তুমি পাবা, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে এখনো ওই টাকাটা দেয় নাই, ওইটা জমা করে রেখে দিচ্ছে। তো ওইটা হলো জি। একটা দায়। ও, বুঝতে পেরেছো? আচ্ছা। জি। যাবে দেখ। হ্যাঁ বলো। অবচয়ের সাধারণ আর আগের অঙ্কে যেমন নিট ব্যালেন্স বের করেছি, এখানে হচ্ছে এটা লাগবে না। হ্যাঁ, অবচয়ের জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানেও তুমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করবা, মিলে যাবে, কিন্তু ইনকাম স্টেটমেন্ট মিলবে না।
এই যে ক্রেডিট পাশে 56,000 কিন্তু ডেবিট পাশে মাত্র 12,000, তাহলে এই পাশে কম আছে 44,000 টাকা কম, যেটা কম এটার নাম লিখে দিব নিট ইনকাম। নিট ইনকাম দিয়ে আমরা 44,000 টাকা বসাই দিব, হ্যাঁ 44,000 টাকা বসাই দিব। আর নিট ইনকামের টাকাটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে ট্রান্সফার করতে হয়। নিট ইনকামের টাকা স্যার নিট ব্যালেন্স দিলে হবে না? নিট ব্যালেন্স না, এটা তো ইনকাম হচ্ছে, আমাদের লাভ হচ্ছে, এই জন্য নিট ইনকাম দিবা। আর কিভাবে একটা বুঝবো কথা লাভ বলি, হলো ভাইয়া? আমার তো 44,000 টাকা আমার আয়, তাহলে আমি এখানে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে কেন দিলাম? আয়, দেখো একটা জিনিস কি, আমি আমার সার্ভিস রেভিনিউ এই যে ক্রেডিট পাশে আয় হয়েছে 56,000, হ্যাঁ। আর ডেবিট পাশে আমার খরচ হয়েছে 12,000। হ্যাঁ। তার মানে আমার আয় বেশি, খরচটা কম। হ্যাঁ। তার মানে আয় থেকে যদি খরচটা বাদ দেই, এটা আমার লাভের টাকা না? হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। এই লাভের টাকা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসে। আর যদি লস হইতো তাহলে ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাইতাম। ব্যালেন্স শিটে ক্রেডিটে কেন বসে? লাভের টাকা ক্রেডিট পাশে এই জন্য বসে। আচ্ছা, ক্যাপিটাল কোথায় বসাই? ক্রেডিটে বসাই। তো লাভের টাকা ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, ও হ্যাঁ, আচ্ছা। এই জন্য ক্রেডিটেই বসবে লাভের টাকা। আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এডিশনাল ইনফরমেশন গুলোর জন্য তো আমরা ওই যে এক্সিস্টিং এর জাবেদাগুলো ইউজ করব না? যদি অ্যাডিশনাল ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই করব, এই অঙ্কে ছিল না। এটার জন্য না, মানে এমনিতে অবশ্যই গতবার করব, অঙ্কটা তো ছিল। হ্যাঁ অবশ্যই করব। জাবেদা দেখাইতেও পারো, নাও পারো, যদি অঙ্কে বলে দেয় জাবেদা দেখাও তাহলে দেখাবা, না বললে না দেখালেও হবে। আচ্ছা ঠিক আছে, মানে ওগুলো তো মনে মনে করতে হবে, করেই তো নিচের ঘরগুলোতে লিখতে হবে। স্যার হ্যাঁ ক্যাপিটাল অর্থ কি? অবশ্যই, বলো ভাইয়া। স্যার ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল হচ্ছে মূলধন। ক্যাপিটাল অর্থ হচ্ছে মূলধন। মূলধন। মূলধন হচ্ছে তুমি যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো বা তোমার যত টাকা পুঁজি আছে ওইটাই হচ্ছে তোমার মূলধন। স্যার এক্সিস্টিং এর জাবেদাগুলো ওই যে একটা অধ্যায় ছিল না, কি যেন আমি ভুলে গেছি, ওইখানে জাবেদাগুলো না একটা পিডিএফ দেওয়া আছে যে, হুম। ওইখানেই সব আছে। আমি তো মনে হয় 10টার মতো না কয়টা যেন পাইছিলাম। হ্যাঁ, তোমার লাগবে? হ্যাঁ আমি আচ্ছা, গ্রুপে পাইছি। দিয়ে দিব না। আচ্ছা ঠিক তো আছে। 4 নাম্বারটা করব। দেখো, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 সাল, অর্থাৎ 1 বছরের অঙ্ক। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো ট্রায়াল ব্যালেন্স, এই যে উপরে লেখা আছে ট্রায়াল ব্যালেন্স। আর নিচে বলা আছে যে এটা 10 কলাম করতে হবে। ট্রায়াল ব্যালেন্স মানে কি? ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওমিল। রাউমিন। আমরা যে 10 কলামের ঘরটা শিখলাম, ওইখানে প্রথম ঘরটা ছিল ট্রায়াল ব্যালেন্স, রেওমিল। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সকল কত হিসাবের কলামে করতে বিবরণগুলো হবে? এখানে দেওয়া আছে। এটা সবসময় দেওয়া থাকবে? এটা সবসময় দেওয়া থাকবে অঙ্কের মধ্যে। আমরা এটা হুবহু কপি করব। এটা হুবহু কপি করে আমরা যে ওয়ার্কশিটে যে ছক করব না, এই ছকের মধ্যে আমরা এই প্রথম ঘরে সব লিখে ফেলবো, এই যে সিরিয়াল নাম্বার দিয়ে। যেটা ডেবিটে আছে ডেবিটে, যেটা ক্রেডিটে আছে ক্রেডিটে, এই ট্রায়াল ব্যালেন্সে লিখবো, অন্যগুলাই না, শুধু ট্রায়াল ব্যালেন্স। অঙ্কে যা দেওয়া আছে সবগুলো আমি সিরিয়াল অনুসারে এখানে বসাই দিব, যা আছে সব। আর ছকের উপরে কোম্পানির নাম, তার নিচে লিখবো ওয়ার্কশিট 10 কলাম। কবে করতেছি? ডিসেম্বর 31-এ, তাহলে ফর দ্য ইয়ার এন্ডে ডিসেম্বর 31, 2014 সালটা লিখে দিবা। আচ্ছা, এখন আসি। এই যে নিচে অ্যাডিশনাল যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো রেওমিলে লিখতে তারা ভুলে গেছে, রেওমিলে এন্ট্রি করতে তারা ভুলে গেছে। যেমন সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাই 750 টাকা হাতে আছে। রেওমিলের মধ্যে দেখো একটা সাপ্লাইজ আছে 1,050 টাকা। সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি। মণিহারি কি জিনিস? কাগজ, কলম, সম্পদ। পেন্সিল, খাতা। এগুলাকে আমরা মণিহারি বলে থাকি। এটা একটা সম্পদ। তো আমাদের সম্পদ ছিল 1,050 টাকা, এখন বলতেছে না, এটা হাতে আছে, অবশিষ্ট আছে 750, তাহলে বাকি টাকা কই গেছে? খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে। বাকি টাকা খরচ হয়ে গেছে, তা কয় টাকা বিয়োগ করলে কয় টাকা হয়? 300। 300 টাকা। বিয়োগ করলে 300 টাকা হয়। এই 300 টাকা খরচ হয়ে গেছে। এই যে 300 টাকা যে নাই হয়ে গেছে, খরচ হয়ে গেছে, এটা জাবেদা হলো সাপ্লাইজ এক্সপেন্স এক্সপেন্স ডেবিট।
ডেবিট। আর সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ ক্রেডিট। আর সাপ্লাইজ ক্রেডিট কত টাকা? 300। 300 টাকা। যেটা খরচ হয়ে গেছে ওই টাকাটা, যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট 300 টাকা। তাহলে এই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 300 টাকা, সাপ্লাইজ ক্রেডিট 300 টাকা, এইটা কি করব আমরা নিচে, এই নিচে আলাদা। এখানে রেওয়ামিল শেষ, তারপরে 16 নম্বর এন্ট্রি দিব, দিয়ে লিখবো সাপ্লাইজ এক্সপেন্স, টাকাটা সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে লিখবো। এই রেওয়ামিলে না, কিন্তু ট্রায়াল ব্যালেন্সে না, অ্যাডজাস্টমেন্টে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর সাপ্লাইজ 17 নম্বর দিয়ে লেখার দরকার নেই, কারণ সাপ্লাইজ তো অলরেডি লেখা আছে। এইটার ক্রেডিট পাশে লিখে দিব, এটা লিখবো ক্রেডিট পাশে। তার মানে এই ঘরে লিখবো অতিরিক্ত যে তথ্য আছে সকল তথ্যগুলো অ্যাডজাস্টমেন্টে লিখতে হয়, ট্রায়াল ব্যালেন্সে না, কিন্তু অ্যাডজাস্টমেন্টে। কত টাকা? ওই 300 টাকা, যেটা আমার খরচ হয়ে গেছে। আমার আগে ছিল 1050, এখন হাতে আছে 750, তাহলে বাকি 300 টাকা খরচ হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন 450 টাকা পার অ্যানাম। ডেপ্রিসিয়েশনের একটা জাবেদা আছে, জানো জাবেদাটা কি? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সারা জীবন সেম জাবেদা, এই জাবেদার কোনো পরিবর্তন নাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট সারা জীবন এই জাবেদাই হবে, কোনো পরিবর্তন নাই। আমরা এইটাও নিচে লিখে দিব এটার পরে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশনটা ডেবিট ডেবিটে বসাবো, অ্যাকুমুলেটেডটা ক্রেডিট ক্রেডিটে বসাবো। এখানে যে পাশে 1 2 লিখেছি মানে এটা 1 নম্বর সমন্বয়, এটা 2 নম্বর সমন্বয়, এটা বোঝার জন্য, আর কিছু না। এরপরে আর আছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস পেয়েবল। অ্যাক্রুড মানে কি? বকেয়া। বকেয়া। একটা সুদ বকেয়া আছে, তাহলে সুদ হচ্ছে একটা ব্যয়, খরচ। সুদ যদি বকেয়া থাকে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা? 300 টাকা। তাহলে আমরা নিচে লিখে দিব এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এই যে ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্সটা ডেবিটে, ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিটে। এর পরেরটায় চলে যাব, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 150 পার মান্থ, প্রতি মাসে 150 টাকা এক্সপায়ার্ড। তাহলে এক মাসে যদি 150 টাকা এক্সপায়ার্ড হয়, 12 মাসে কত হবে? 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করলে কত হয়? 1800। তাহলে আমরা দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1800। আর ইন্স্যুরেন্স পেয়েবলটা কিন্তু লিখি নাই, কেন? আগে থেকে আছে, আগে থেকে ইন্স্যুরেন্স পেয়েবল আছে। তার এক্সপায়ার্ড অর্থ কি জানি? মেয়াদ উত্তীর্ণ। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স 1800 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্স 1800 টাকা। এক্সপায়ার, হ্যাঁ এক্সপায়ার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। লাস্টে একটা আছে রেভিনিউ আর্ন বাট আনবিল্ড। রেভিনিউ আর্ন বাট আনবিল মানে হচ্ছে তোমার একটা আয় হয়েছে কিন্তু এখনো তুমি বিল করো নাই, মানে টাকা পাও নাই। আয় হয়েছে কিন্তু বিল করো নাই, তাহলে এটা দেনাদার ডেবিট হবে। আমরা যদি সেবা দিয়ে কোনো টাকা যদি না পাই, এটা দেনাদার ডেবিট হয়। আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই, তাহলে দেনাদার ডেবিট। স্যার, ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে বসাবো বুঝি নাই। দাঁড়াও বলে দিচ্ছি। তাহলে এই যে দেখো 150 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে দিয়েছি, আর সার্ভিস রেভিনিউ, ওই সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ। আচ্ছা আবারও বুঝাই দিই ইন্স্যুরেন্সটা। ইন্স্যুরেন্স 150 টাকা প্রতি মাসে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। এক মাসে যদি 150 টাকা হয় তাহলে 12 মাসে, আমার অঙ্ক তো 1 বছরের, 1 বছরে মেয়াদ উত্তীর্ণ হবে কত টাকা? ইন্স্যুরেন্স মানে কি? 1800। 1800 টাকা গুণ করবা 12 দিয়ে, 6 মাসের হইতো তাহলে। তাহলে 6 দিয়ে গুণ করতা। তার ইন্স্যুরেন্স মানে কি? ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা। বীমা। এখন ব্যায়াম মেয়াদ উত্তীর্ণ মানে এটা বুঝি নাই, মেয়াদ আবার উত্তীর্ণ বলবেন? মানে খরচ হয়ে যাওয়া। মেয়াদ উত্তীর্ণ মানে হচ্ছে, ধরো বিষয়টা এরকম, তো তুমি একটা গাড়ি কিনেছো, নতুন গাড়ি, 20 লাখ টাকা দাম। বীমা কোম্পানির সাথে চুক্তি করেছো, আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে নতুন গাড়ি আমার কিনে দেওয়া লাগবে। তো বীমা কোম্পানি বলতেছে যে তোমার যে নতুন গাড়ি আমি কিনে দিব, আমার স্বার্থ কি? তাহলে তুমি বললে ঠিক আছে, প্রতি মাসে মাসে তোমাকে আমি 10,000 করে টাকা দিয়ে যাব। এটাকে বলে বীমা প্রিমিয়াম। কোম্পানিকে দিতে হয় প্রতি মাসে মাসে। কেন? ওই যে ও রিস্ক নিবে, বীমা কোম্পানি যে রিস্ক নিবে, তোমার গাড়ি নষ্ট হলে সে যে নতুন গাড়ি কিনে দিবে, 20 লাখ টাকার গাড়ি,
প্রতি মাসে মাসে। এখন প্রতি মাসে মাসে যে তুমি 10,000 টাকা করে বীমা কোম্পানিতে দিচ্ছ, গাড়ির ক্ষতি হলেও দিবা না হলেও দিবা, এটা তোমার সাথে চুক্তি, তোমাকে দিতে হবে 10,000 করে। এখন তুমি চিন্তা করলে বারবার প্রতি মাসে মাসে কোম্পানিতে স্যার যাবে। আমরা 4 নম্বরের এখানে 1 বছর ধরতে হবে। এটা শেষ করি এখানে আগে, তো উল্লেখ করা নাই এটা শেষ করি আমি এক আগে। বছর যে ধরতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখন প্রতি মাস মাসে মাসে তুমি ব্যাংকে না যেয়ে তুমি যদি চিন্তা করো যে আমি আমি হচ্ছে 1 বছরের টাকা, বা 1 বছরে একটু বেশি ধরো, 15 মাস, 15 মাসের টাকা আমি কোম্পানিকে একবারে দিয়ে আসলাম, প্রতি মাসে 10,000 করে হিসাব করে করে একবারে 15 মাসের টাকা আমি দিয়ে আসলাম। তো 15 মাসের টাকা যদি দিয়ে দিয়ে দাও তুমি কোম্পানিকে, 1 বছর পরে 12 মাসের টাকা তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে না, মানে এগুলো তো খরচ হয়ে যাচ্ছে। তুমি যখন 1.5 লাখ টাকা অ্যাডভান্স দিবা, ওইটা তো তোমার খরচ না। কোম্পানিকে একবারে দিয়ে আসলে, ভাই এই যে আমি আর আসতে পারবো না, 15 মাসের টাকা দিলাম, প্রতি মাসে মাসে এখান থেকে কাটা নিবেন। তো এই যে প্রতি মাসে মাসে যে কেটে নিবে, ওইটাই তো মেয়াদ উত্তীর্ণ, ওইটাকেই বলে খরচ। আচ্ছা ভাইয়া, এখানে তাহলে ইন্স্যুরেন্সটা মানে অগ্রিম দিছে না? ইন্স্যুরেন্সটা উপরে অগ্রিম দেওয়া ছিল, এই যে 2400 টাকা অগ্রিম দেওয়া অগ্রিম দেওয়া ছিল, এটাকে বলে প্রিপেইড। অগ্রিম দিয়েছে prepaid। 2400 টাকা। বুঝতে পারছি ভাইয়া। আর প্রতি মাসে মাসে খরচ হচ্ছে 150 টাকা করে। তাহলে 12 মাসে কত খরচ হচ্ছে? 1800 টাকা। বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আর একটা কি প্রশ্ন ছিল বলো। এখানে স্যার আমরা 1 বছর ধরলাম কেন? 6 মাসও তো ধরতে পারতাম। ও, অঙ্কটা 1 বছরের। এই যে বলা আছে মাসে না, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, তাহলে বুঝি কি নাই। 6 মাস ধরতে পারবো? না না স্যার, আমি ভুল হয়েছে, আমি নোটিস করিনি এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব, এই অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো থাকবে, এগুলো আগে তোমাকে বসায় নিতে হবে। এখন যদি কেউ মনে করো যে ভাইয়া এই অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যেভাবে জাবেদা করে ডেবিট ক্রেডিট করে বসাইলেন, এইটা তো আমি পারি না, যদি কারো এই প্রবলেম থাকে যে ভাইয়া এইটা আমি বসাইতে পারি না, তার জন্য আমি 5টা ক্লাস দিব গ্রুপে। এই শুধুমাত্র এই অ্যাডিশনাল ডাটা কেমনে বসাইতে হয় এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। এই যে জাবেদাটা আমরা করলাম এটাকে বলে অ্যাডজাস্টিং জার্নাল। তো আমি অ্যাডজাস্টিং জার্নাল নামে গ্রুপে 5টা ক্লাস রাতে দিয়ে দিব, সেগুলো একটু করে ফেললে প্রতিটা অঙ্কের শেষে তো এগুলো থাকবে, তাহলে ওই জাবেদাগুলো তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসি। এখন আমার স্যার 5 নম্বরে বুঝে দিন। পাঁচ 5 নম্বর নাম্বারটা হলো, তুমি তুমি বলছে যে রেভিনিউ আর্ন, রেভিনিউ মানে কি? আয় আর্নড হয়েছে, তোমার একটা আয় আর্নড হয়েছে, বাট আনবিল্ড, মানে তুমি একজনকে সেবা দিয়েছো, তোমার একটা আয় হয়েছে কিন্তু বিল করা হয় নাই। তাহলে বিল যদি না করা হয় তাহলে তুমি টাকা পাবা, যার কাছে টাকা পাবা তাকে বলে দেনাদার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, এটা যাবে না। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট পাশে লিখবো, এটা নিচে লেখার দরকার নেই যেহেতু আগে থেকে আছে। আবার সার্ভিস রেভিনিউটাও দেওয়া আছে, এটাও আর নতুন করে লেখার দরকার নেই, সার্ভিস রেভিনিউ এর ক্রেডিট পাশে লিখবো। ঠিক আছে? তাহলে আগে তোমাকে জাবেদা করে নিতে হবে, তুমি সেবা দিয়েছো টাকা পাও নাই, তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের সব মানগুলো বসাই নিছি, অতিরিক্ত যে তথ্যগুলো ছিল সেগুলো দিয়ে অ্যাডজাস্টমেন্ট করেছি। এখন আমাদের এই বাকি আছে আরো 3টা ঘর। একটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার নিয়ম হচ্ছে এই প্রথম 2টা ঘর যোগ বিয়োগ করা লাগবে। যেমন 12,400, 12,400 বসাই দিলাম কারণ এখানে কোনো টাকা নাই, যোগ বিয়োগের দরকার নাই। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 5,620, আবার এখানে ডেবিট পাশে আছে 750, মানে দুইটাই কিন্তু ডেবিট, এটাও ডেবিট এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ করো করে বসাও, তাহলে 6,370। প্রিপেইড ইন্স্যুরেন্স 2,400 টাকা আছে, এটা আবার ক্রেডিট পাশে আছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট, তাহলে বিয়োগ বিপরীত পাশ হলে বিয়োগ করতে হয়। বিয়োগ করে কোনটা বড়, ডেবিট পাশটা বড়, তাহলে ডেবিট পাশে লিখে দাও 600 টাকা। এটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে বিয়োগ করে বসায় দাও 750। এটা 30,000 সরাসরি বসায় দাও, 10,000 সরাসরি বসায় দাও, এটা ক্রেডিটে সরাসরি বসায় দাও। এভাবে সবগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা বসায় ফেলবো। বসানোর পরে আমার বাকি থাকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। তাহলে ইনকামে কোনগুলো যায়, ব্যালেন্স শিটে কোনগুলো যায়, মনে আছে? ইনকামে আয় ব্যয় আর ব্যালেন্স শিটে সম্পদ, দায় আর উত্তোলন। লোন আর মূলধন, মানে মালিকানা সত্ত্ব যেগুলো আর কি।
ইনকাম স্টেটমেন্টে শুধু ইনকাম আয় ব্যয় আর ব্যালেন্স শিটে ব্যালেন্স সম্পদ, শিটে আর মূলধন, বাকি সব রানিং সম্পদ, উত্তোলন, আহ, মূলধন আর দায়। সম্পদ, মূলধন, দায়, উত্তোলন এগুলো হচ্ছে ব্যালেন্স শিটে যায়। হ্যাঁ, তাহলে আয় ব্যয় গুলো হইলে সেটা যাবে ইনকাম স্টেটমেন্টে, আর সম্পদ, দায়, মূলধন, উত্তোলন এগুলো যাবে ব্যালেন্স শিটে। আচ্ছা, তাহলে ক্যাশ, আমরা এখন টাকা নিব এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে, কারণ আগের দুইটা ঘর যোগ বিয়োগ করে এখানে লিখেছি। ক্যাশে 12,400, এটা সম্পদ, ডিরেক্ট ব্যালেন্স শিটে বসবে। ডেবিটে আছে, ডেবিটে বসবে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ব্যালেন্স শিটে বসবে। ডেবিটে আছে, ডেবিটে। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, সম্পদ, ব্যালেন্স শিটে বসবে। সাপ্লাইজ সম্পদ, ব্যালেন্স শিটে বসবে। ইকুইপমেন্ট সম্পদ, ব্যালেন্স শিটে বসবে। নোটস পেবল, এটা সম্পদ না, এটা দায়। দায় ব্যালেন্স শিটের ক্রেডিটে বসে। অ্যাকাউন্টস পেবল ব্যালেন্স শিটের ক্রেডিটে, দায়। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিটে। ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, উত্তোলন ব্যালেন্স শিটের ডেবিটে। সার্ভিস রেভিনিউ আয়, এটা আবার ব্যালেন্স শিটের এই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে। তারপরে স্যালারি, এটা তো ব্যয়, এটা ডেবিটে। ট্রাভেল এক্সপেন্স খরচ, রেন্ট এক্সপেন্স খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স মানে হচ্ছে বিবিধ খরচ, অন্যান্য খরচ। সাপ্লাইজ এক্সপেন্স খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ, সব ইনকামের ডেবিটে বসবে। এক্সপেন্স মানে তো হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটা আবার দায়, এটা পুঞ্জীভূত অবচয়, এটা আবার দায়। ইন্টারেস্ট এক্সপেন্স খরচ, ইন্টারেস্ট পেয়েবল আবার দায়। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ, এভাবে সবগুলো বসানো শেষ করে এবার যোগ বিয়োগ করবা। তুমি ট্রায়াল ব্যালেন্স করবা, এটা মিলে যাবে। ট্রায়াল ব্যালেন্সটা আমরা এখানে যোগ বিয়োগ দেখাইছি, মানে যোগ করেছি এটা। টোটাল যদি নিচে একবারে দেখাই তাহলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই, এখানে দেখাই দিবা। আর ভাই সবগুলো এখানে ক্লোজ করা লাগবে না? হ্যাঁ, ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিবে, এরা করে নাই, করে দিবা। অ্যাডজাস্টমেন্ট যোগ করবা, মিলে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করবা, মিলে যাবে। মিলবে না ইনকাম স্টেটমেন্ট, কারণ ক্রেডিট পাশে আছে 14,370, আর ডেবিট পাশে যোগ করলে কম হয়। কত টাকা কম হয়? 7,670 টাকা কম হয়। যেটা কম হয় ওইটাই নিট ইনকাম। নতুন একটা নাম দিয়ে দিবা, নিট ইনকাম দিয়ে বসায় দিবা। আর আমি বলেছি ইনকামের টাকা কোথায় বসবে? ব্যালেন্স শিটের ক্রেডিটে। ক্রেডিট পাশে। এবার যোগ করে দিলে দুই পাশ মিলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট। ভাইয়া, বলো। যদি ক্রেডিট পাশে কম হয় সেক্ষেত্রেও কি নেট ইনকাম? না, তখন হবে নিট লস। স্যার এটার পিডিএফ স্যার গ্রুপে দিয়েছেন না? এটা দেই নেই, দিব, এটা আজকে দিয়ে দিব। ভাইয়া স্যার এর যদি লস হয় তাহলে তো ব্যালেন্স শিটে ডেবিটে হবে না টাকার অ্যামাউন্টটা? হ্যাঁ, ব্যালেন্স শিটের ডেবিটে হবে তখন। স্যার আর এখানে যে ওয়ার্কশিটে টোটাল লেখা আছে না, 15 টোটাল বুঝি নাই, টোটাল। 15 নাম্বার একটা টোটাল লেখা আছে না, মানে রেওয়া মিলে সবগুলা যোগ বিয়োগ করার পর যেটা হয়েছে আর কি, হ্যাঁ, ওই যে টোটাল 15 নাম্বার লেখা আছে ওটা না লিখলে চলবে? এটা না লিখলে চলবে, এটা এখানে দরকার নেই। এই যোগফলটা লাস্টে দেখাই দাও, এই ঘরে দেখাই দাও। আচ্ছা ঠিক আছে। স্যার ইকুইপমেন্ট তথ্য কি আমি ভুলে গেছি। কোনটা? ইকুইপমেন্ট তথ্য ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হচ্ছে একটা সম্পদ। ওই যে তোমার তোমার হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে কিছু সম্পদ থাকে, যেমন ধরো, অফিস সরঞ্জাম। হ্যাঁ, তুমি একটা পানির ফিল্টার কিনলা, এই পানির ফিল্টারটা তোমার জন্য একটা ইকুইপমেন্ট। তুমি একটা ধরো ওই যে আলমারি নিলে কম্পিউটার। বা কম্পিউটার নিলে একটা, এগুলো হচ্ছে এক একটা ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট তথ্য হচ্ছে কি? এটা এক ধরনের সম্পদ। তোমার অফিসে অনেক বিষয় থাকে না, মনে করো যে আমি একটা প্রিন্টার মেশিন কিনলাম, এই প্রিন্টার মেশিন তাহলে কি? সম্পদ না একটা? তাহলে জি। এটা এক ধরনের ইকুইপমেন্ট। হুম, আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে সমন্বয়ের লাস্টে নিট ধাঁধাগুলোকে ইনকামের জায়গায় অ্যাডজাস্টিং তো মতো নিট করবো। লস হতো। কি বললে? সাজিয়ে বলো তো, কি বললে? স্যার নিট ইনকাম, ইনকাম যদি নিট লস হতো তাহলে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে কিভাবে কি বসতো সেটা ইনকাম বুঝছি নাই। স্টেটমেন্টে তখন এই যে ক্রেডিট পাশে বসতো লসটা, আর লসের আচ্ছা টাকাটা আচ্ছা। ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাইতাম তখন। ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট কেন হতো? নিট লস এটা ব্যয়, তাহলে হচ্ছে ডেবিট না, ব্যয় হিসাবে এরকম ধরে না। না, নিট লস। এখন এই যে ইনকামটা ডেবিট পাশে কেন বসলো? ডেবিট পাশে তো খরচ বসে, তো জি। ক্রেডিট পাশে তো আয় বসে। আয় থেকে ব্যয় বাদ দিলেই তো নিট ইনকাম হয়। যদিও নিট ইনকামের টাকাটা আমরা ডেবিট পাশে বসাচ্ছি, কিন্তু এই টাকাটা তো আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিচ্ছি ক্যাপিটালের সাথে যোগ করার জন্য। আচ্ছা ঘরের মধ্যে দেখাচ্ছি মানে ওইটা ওই ব্যালেন্স, বিষয়টা তা না। ঘরের মধ্যে দেখাচ্ছি কোন পাশে ছোট হয়েছে, কম হয়েছে,
সেই পাশটা আমরা ফিল আপ করে দিচ্ছি। জি জি। আচ্ছা, আরেকজন স্যার কোশ্চেন করেছে, বলো। স্যার ওই যে সমন্বয়ের জাবেদাগুলো কি স্যার অ্যাডজাস্টিং এর মতো করবো? সমন্বয় যাবে, তাই সেম অ্যাডজাস্টিং এর মতো রুলস, করে করবা, হ্যাঁ ওটা সেম অ্যাডজাস্টিং রুলস ওই জার্নালে। যে স্যার ওই যে ট্রায়াল ব্যালেন্সে যেরকম সম্পদ থাকলে আমাদের ব্যয়ের জাবেদা হবে, আবার যা সেম থাকলে আয়ের জাবেদা হবে। সেম সেম আচ্ছা একই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, গ্রুপের মধ্যে আপনি মনে হয় PDF 1 দিয়েছেন, মানে দ্বিতীয় পিডিএফটা দেন না 100 ম্যাথের। আজকে রাতেই পেয়ে যাবা, ক্লাস শেষেই দিয়ে দিব। একটা স্যার একটা প্রশ্ন তাহলে ছিল। সেকেন্ড পিডিএফটা ভাইয়া দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, প্রশ্ন বলো। স্যার বলতেছি পার্টনারশিপের যে ওই যে গ্রুপের স্যার ভিতরে যে পার্টনারশিপের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কয়টা ক্লাস দিয়েছেন, ওইগুলো কবে নেছেন? ও, ওইগুলো হচ্ছে আগের ক্লাস দিয়েছি, পার্টনারশিপের যে ক্লাসগুলো দিয়েছি ওইটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, আর কোনো ডিপার্টমেন্টের ওই চ্যাপ্টার নাই। শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এদের পার্টনারশিপ নামে একটা চ্যাপ্টার আছে। তো এই স্যার পার্টনারশিপ, একটা ক্লাস এই স্যার আপনি বলছেন যে 2টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, সেগুলো কি ওইভাবে দিয়ে দিয়েছেন? আমি সব ওই গ্রুপে দিয়ে দিব তোমাদের পার্টনারশিপের ক্লাসগুলো, তোমরা ওইখানে পার্টনারশিপটা দেখে নিবা, যেহেতু এটা 5টা সবার। না 6টা ক্লাস দিয়েছেন যেন। 5টা ক্লাস দিছেন 5টা দিয়েছি, দেখছি। আরো হয়তো 2টা দিব, হ্যাঁ টোটাল 7টা ক্লাস দিব। তাহলে স্যার ওইগুলোর মধ্যে এরকম বাকি অধ্যায় ভিত্তিক, এক্সট্রা হবে না? ওইটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টরা ওই পার্টনারশিপ ক্লাসটা, ওইটা আমি শুধু ন্যাশনালের গ্রুপে দিয়েছি, অনলি ফর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা ওই ভিডিও দেখবে, ঠিক আছে? স্যার ওইগুলো করে কোনো সমস্যা হলে তো আপনাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ, জানাবো না? সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক করবা, সমস্যা নেই। স্যার একটা স্যার কথা। এরকম অধ্যায় আমাদের ভিত্তিক রুটিনে এই যে হুম, বলো রুটিনে। আমাদের রুটিনে দেয়া আছে 5 তারিখ এই যে 10:30টার সময় ক্লাস হবে। ওইটা কোন টপিকে ক্লাস হবে? লিখে দেয়নি, ওখানে লেখা নেই। স্যার আছে স্যার, শুধু লেখা স্পেশাল ক্লাস, মানে স্পেশাল ব্যাংক ক্লাস। রিলেশনের ও, কোন ক্লাস। চ্যাপ্টারের করাবেন ক্লাস, এইটা জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, ওইটা হয়তো বা উল্লেখ করে নাই, সমস্যা নেই, আমি বলে দিব নি। তার ডেপুটেশনটা কবে করাইবেন? ডেপ্রিসিয়েশনের তোমাদের অল্প কয়টা লাগবে, হয়তো 2টা ক্লাস নিলেই তোমাদের যে সিলেবাস আছে ওইটা কাভার হয়ে যাবে, ডেপ্রিসিয়েশন। এরপরে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস না সরি, ওই যে লং টার্ম লাইবিলিটিস। মানে হয় 2টা বা 3টা ক্লাস নিলে ওগুলো শেষ হয়, ছোট চ্যাপ্টার তো ওগুলাতে তেমন খুব অঙ্ক, অল্প অঙ্ক দেওয়া, এই জন্য ওইটা 2টা ক্লাস নিলে হয়ে যাবে, এই জন্য ওইটা হয়তো বা এই এই সপ্তাহে নিব না, এলে পরের সপ্তাহে নিয়ে ক্লোজ করে দিব। কিন্তু ওই আগের যেগুলো বড় বড় চ্যাপ্টার, যেমন ইকুয়েশন বড় চ্যাপ্টার, অ্যাডজাস্টিং বড় চ্যাপ্টার, ওয়ার্কশিট বড় চ্যাপ্টার, মার্চেন্ডাইজ বড় চ্যাপ্টার, স্পেশাল জার্নাল বড় চ্যাপ্টার, এগুলো কিন্তু রিভিশন করো। ওইটা 2টা ক্লাস করলে তোমার ওইটা ওই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কিন্তু এইগুলো ভালো করে করো, ঠিক আছে? ভাইয়া স্যার স্পেশাল নিবেন আপনি? 100 ম্যাথের মধ্যে সবগুলো ক্লাসই নিব, সব চ্যাপ্টার। স্যার 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 আমি আপনার ব্যাংকের হোয়াটসঅ্যাপে বলছিলাম রিকনসিলেশনের ম্যামের এক্সট্রা নিবেন না? ক্লাসের জন্য। শুনতে পাইনি, আবার বলো, জান্নাতুল লামিয়া বলো। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলছিলাম আয়শা ম্যামের এক্সট্রা ক্লাসের জন্য অফ ডেতে। তো আয়েশা ম্যামের সাথে এখনো কথা হয়নি আমার, আমি আয়েশা ম্যামকে বলে দিব এক্সট্রা ক্লাসটা নেওয়ার হ্যাঁ জন্য স্যার, তোমাদের। এটাই ম্যাম বলছে, আপনি জানাইলে ম্যাম ক্লাস নিবে। ওকে ওকে, আমি বলে দিব, সমস্যা নেই। প্রবলেম আছে ঠিক আছে, আর স্যার। বলো। স্যার হুম, ওই ওই সাবজেক্টটাতে অনেক প্রশ্ন বুঝি না আর কি। কোন সাবজেক্টে আঁকি? ব্যবসায় পরিচিতি মানে ইন্ট্রোডাকশন টু বিজনেস, ওই সাবজেক্টটাতে আর কি। এইটা তো 9-10 থেকে পড়ে সবাই, এটা তো এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, এটা তো সহজ একটা সাবজেক্ট, এই জন্য তো ক্লাস দেয় না অনেকে, এই সাবজেক্টের ক্লাস করতে চায় না, যে ভাইয়া এটা তো সব থেকে সহজ সাবজেক্ট, বাসায় পড়ে নিতে পারবো, এই জন্য দেইনি এটার ক্লাস। মানে কিছু কিছু প্রশ্ন আর কি বুঝতেছি না, মানে প্রবলেম হয় তো এই কারণে। আচ্ছা ঠিক আছে, যদি এরকম কোনো প্রবলেম হয় আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেখাও, যে ভাই এই এই জায়গায় বুঝতেছি না, আমাকে বলে দেন, আমি ভয়েস দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে। ওকে, আর বলো। স্যার ব্যাংক রিকনসিলেশনের ক্লাসগুলো একটু দিলে ভালো হতো, এগুলো নেবেন না? ব্যাংক রিকনসিলেশন, হ্যাঁ 100 ম্যাথের মধ্যে আছে, এগুলোর ক্লাস নিয়ে নিব। নিবেন না স্যার কখন? ব্যাংক রিকনসিলেশনের ক্লাস তোমার আগে নিয়েছিলাম একবার, বেশি ক্লাস হ্যাঁ, লাগবে। লাস্ট মান্থে পড়াইছেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক রিকনসিলেশন নিয়েছিলাম, তো এই জন্য এটার বেশি ক্লাস লাগবে না। স্যার 24 তারিখের স্যার আগে তো সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে না? ন্যাশনালের 24 তারিখের আগেই কি কি শেষ হবে আমি বলে দিচ্ছি। আমি 100 ম্যাথের মধ্যে ইকুয়েশন করাইছি, জার্নাল করাইছি, অ্যাডজাস্টিং করাইছি, এখন ওয়ার্কশিট করাচ্ছি, 4টা চ্যাপ্টার আমাদের 100 ম্যাথে রানিং, ন্যাশনালের জন্য বলছি। এরপরে মার্চেন্ডাইজিং করাবো ন্যাশনালের 24 তারিখের আগে, তারপরে স্পেশাল জার্নাল করাবো 24 তারিখের আগে, তারপর ওই যে ছোটখাটো কিছু চ্যাপ্টার আছে ওই যে যেগুলো বললো, ওই চ্যাপ্টারগুলো যে 2টা এক্সট্রা ক্লাস লাগবে সেই 2টা ক্লাস নিব। তারপরে নিব হচ্ছে ওই যে ব্যাংক রিকনসিলেশন ক্লাস, আর নিব হচ্ছে
কারেন্ট লায়াবিলিটিস ক্লাস, এইগুলো ন্যাশনালের জন্য এই ক্লাসগুলো পাবা সবগুলো। স্যার ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট নেবেন না? স্যার এইগুলো করলে কি আমাদের সিলেবাস শেষ? হ্যাঁ, এইগুলা করলে ন্যাশনালের সিলেবাস শেষ। হ্যাঁ, আর আর কি বললে বলো? ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট নেবেন না? ও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা মাত্র হয়তোবা 3টা অঙ্ক করাই দিব লাস্টে, অনলি 3টা অঙ্ক, যে 3টা অঙ্ক পরীক্ষায় আসতে পারে এরকম 3টা অঙ্ক করাই দিব, হয়তো একটা ক্লাস নিব বলে শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আচ্ছা ভাইয়া, আমি তো বিবিএ প্রফেশনালে, আমাদের 10 তারিখ থেকে ফাইনাল এক্সাম, এখন কোন কোন অধ্যায়গুলো বেশি ফোকাস দেবে একটু বলবেন? তুমি হচ্ছে ইকুয়েশন, মার্চেন্ডাইজ, স্পেশাল জার্নাল, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলোতে ফোকাস দিবা। আচ্ছা ভাইয়া। স্যার আমাদের অধ্যায় ভিত্তিক স্যার ওই যে ভিডিও গুলো দিলে ভালো হয় আর কি, অধ্যায়ভিত্তিক ভিডিও সিরিয়ালি তো অধ্যায়ভিত্তিক ভিডিও তো সিরিয়ালি গ্রুপে আমি দিব বলেছি, ডেফিনেটলি স্যার পাবা। ওই যে থিওরি সাবজেক্ট গুলো আর কি, ওইগুলো থিওরি স্যার এলোমেলো আর কি স্যার, বোঝা যায় থিওরি না। সাবজেক্টের যে গ্রুপ খোলা হয়েছে ওখানে ভিডিওগুলো গ্রুপ আছে, আছে। শুধু ওই ভিডিওগুলো সিরিয়ালে গ্রুপে সাজাই দিতে বলবো, আমি টিচারদেরকে বলবো যে ইকোনমিক্স এর ভিডিওগুলো বা ম্যানেজমেন্ট মার্কেটিং এর ভিডিওগুলো যদি ওখানে সিরিয়ালে ক্লাস 1 2 3 4 করে দেয় তাহলে তোমার দেখতে সুবিধা হবে, আমি বলে দিব এটা সিরিয়াল করে দেওয়ার জন্য, ঠিক আছে? হয়তো দিয়েছে, দুই একটা সাবজেক্টে মনে হয় সিরিয়াল করে দিয়েছে অলরেডি। আর কি কোশ্চেন আছে বলো? ভাইয়া স্যার স্যার ইকোনমিক্সের বলো। ভাইয়া ইকোনমিক্সের না এরকম যদি মানে সাজেশন একদম ফাইনাল একটা সাজেশন শিট করে ম্যাম পড়াতো তাহলে মনে হয় একটু বেশি সুবিধা হতো। আমি ম্যামকে বলে দিয়েছি ইকোনমিক্সের লাস্ট মোমেন্টে প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়াই দিতে লাস্ট মোমেন্টে, ঠিক আছে? ম্যাম হয়তোবা ওটা নিবে। আমি বলে দিয়েছি। স্যার আজকে কি আমাদের থিওরি কোনো ক্লাস আছে মার্কেটিং ডিপার্টমেন্টের? এইটা তো আমি বলতে পারি না, তোমার রুটিনে দেখতে হবে আছে কিনা। স্যার হ্যাঁ, আমি তো হয়ে গেছে তো ক্লাস। আপনাকে বলছিলাম রুটিন। না, রুটিন দেখতে হবে, আগস্টের পুরো মাসের রুটিন তোমাকে দেওয়া হয়েছে, সেই রুটিন দেখতে হবে সেখানে দেওয়া আছে কিনা। যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। আর যাদের পেমেন্ট করা হয়নি তারা এই নাম্বারেও করতে পারো, আবার আমাদের কল সেন্টারে যে 503 নাম্বার আছে, হ্যাঁ ওইটাতেও করতে পারো, যে কোনো একটা করে দিলেই হবে, ঠিক আছে? ওকে। আর ভাইয়া কোনো প্রশ্ন? কারেন্ট লাইব্রেরির সাথে যে অ্যাকাউন্টিং পলিসিগুলো আছে অ্যাডজাস্ট করা, এটা করাবেন না? আচ্ছা, কারেন্ট লাইবিলিটির সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক আছে, এটা 2টা ক্লাস আমি ভিডিও গ্রুপে দিয়ে দিব, এই যে পার্টনারশিপে যেরকম দিয়েছি, হ্যাঁ ওইটা 2টা ক্লাস ভিডিও দিয়ে দিব, এটা একটু দেখে নিবা তোমরা, হ্যাঁ, ন্যাশনালের গ্রুপে। ভাইয়া 100 ম্যাথে কয়টা চ্যাপ্টার শেষ করানো হয়েছে? 100 মাসে 4 নম্বর চ্যাপ্টার চলতেছে, সবগুলো কিন্তু ভিডিও গ্রুপে আছে, যারা যারা ভাইয়া দেখো দেখে বিজনেস নিবে। ম্যাথে কি 100 ম্যাথ দিবেন না? বিজনেস ম্যাথের 100 ম্যাথ শেষের দিকে আসবে, আরো পরে আসবে 7 কলেজের জন্য। ওকে ভাইয়া, ওখানে বেশি ক্লাস লাগবে না, সর্বোচ্চ 10টা ক্লাস লাগবে পুরো সিলেবাস কভার করতে। ঠিক আছে ভাইয়া ভাইয়া। বলো। কি কি ভাইয়া আমাদের ফিনান্সের জন্য ফিনান্সের জন্য 100 ম্যাথ শুরু হয়েছে তো আজকে থেকে। ভাইয়া 100 ম্যাথ না কি কি স্যার, বন্ড ভ্যালুয়েশন করাইছে স্যার আজকে। ওইটা দিয়েই শুরু করছে আর কি, আচ্ছা, পিডিএফ দিয়ে দিবে, পিডিএফ পেয়ে যাবে, ওটা দিয়েই শুরু করছে। তো আজকে 100 ম্যাথে সেকেন্ড পার্টটা দিয়ে দিয়েন একটু। হ্যাঁ, এটা তো দেওয়া হচ্ছে, সমস্যা নেই, আমি পার্ট 2টা দিয়ে দিব আজকে, ঠিক আছে? ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো, যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে বললেই হবে। পেমেন্টের নাম্বার আমাদের অফিসের যে নাম্বার আছে ওইটাই করতে পারো, এটাই করতে পারো, যে কোনো একটা করলেই হবে। নাম্বারটা তানভীর দিয়ে সেভ করে নিও, ঠিক আছে? কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক করো। আসসালামু আলাইকুম। তাহলে শেষ করে দিব, আর তো কোশ্চেন নাই, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, নেট ইনকামের আরেকবার বুঝে দিবেন যে এক্সট্রা এটা? নেট ইনকামটা 2 বার যোগ করবা, 2 বার যোগ করলে দেখবা মিলবে না। আমি ওই ব্যালেন্স শিটে ট্রান্সফার হচ্ছে যে ওটা, মানে কনফিউশন আছে ভাই ওই যে এখনো। বললাম 2 বার যোগ করলে দেখবা নেট ইনকাম মিলবে না, নেট ইনকামের স্যার টাকা পৌঁছায়। ওয়ার্কশিটের কোনো স্টেপ দিয়েছেন? না না না, দেই নাই। দেখো নেট ইনকাম 2 বার যোগ করলে মিলবে না, এই যে এই পাশে কম হয় ডেবিট পাশে, তো যেটা কম এটা তো হয় কিছু জানি না। ওই ব্যালেন্স শিটে যে এটা লিখতে হয় ব্যালেন্স এটা শিটের ক্রেডিট পাশে কখন বসাইতে হয়, ডেবিট কখন লাভের টাকা ক্রেডিট না এটা, লিখবে? লাভের টাকাটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাইতে হয়। ভাইয়া 100 ম্যাথের কি কি চ্যাপ্টার শেষ হয়েছে? ইকুয়েশন, জার্নাল, অ্যাডজাস্টিং আর ওয়ার্কশিট চলতেছে। স্যার ফিনান্স কোনটায় কতটা ইম্পর্টেন্ট আমাদেরকে দিলে একটু ভালো হতো। ফিনান্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিস্ট ফরাদ ভাই দিয়ে দিয়েছে অলরেডি। স্যার এই ওয়ার্কশিটের এটা আপনি গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, স্যার আপনি মিউট হয়ে গেছেন।
ও আচ্ছা, ঠিক আছে। এই ফিনান্সের ওইটা আমি ফরাদ ভাইকে বলে দিয়েছি, ফরাদ ভাই দিয়ে দিবে ওইটা। আর অ্যাকাউন্টিং এর পার্ট টুটা আমি দিয়ে দিব। আর আজকের ক্লাসের ভিডিওটা আর ওয়ার্কশিটের পিডিএফ দুইটাই আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? আর আগস্ট গ্রুপে স্যার জয়েন হতে পারেন এখন। রিকোয়েস্ট পাঠিয়ে রাখো গ্রুপে। স্যার পাঠিয়ে ঠিক আছে, পাঠিয়ে রাখলে আমি দিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালাম। আলাইকুম।